वंदे मतरम इंग्रेग बरत छरो। নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা উঠলেই আমাদের চোখের সামনে বেশ কিছু চিরপরিচিত বিপ্লবীর মুখ ভেসে ওঠে, তাই না? কিন্তু আজ আমরা এমন একজন মানুষ নিয়ে কথা বলবো যিনি ছিলেন এই পুরো বিপ্লবী আন্দোলনের একজন আনসাং হিরো, বা বলা যায় একদম অনালোচিত একজন বৌদ্ধিক রূপকার। আজকের বিষয় সুখদেব থাপার এবং ভিন্ন মতের ছায়াপথ। তো চলুন ইতিহাসের পাতায় বিস্মৃতপ্রায় এই মাস্টারমাইন্ডের অসাধারণ গল্পটা একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন রাখি। এই যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে HSRA, এর পেছনের আসল মস্তিষ্কটা আসলে কে ছিলেন? ইতিহাস বা আমাদের জনপ্রিয় স্মৃতি কিন্তু সবসময় ভগৎ সিংয়ের কথাই বলে। তবে মানুষের একটা সাধারণ সাইকোলজিক্যাল ট্রেন্ড হলো প্রতিদিনের সেই বোরিং বা ধীরস্থির সাংগঠনিক কাজের চেয়ে চমকপ্রদ আর দুঃসাহসী কাজগুলোকে বেশি করে মনে রাখা। আর ঠিক এই কারণেই HSR-এর আসল ব্রেন হয়েও সুখদেব থাপার চিরকাল ওই ইতিহাসের ছায়াতেই রয়ে গেছেন। তো আজকের আলোচনার রূপরেখাটা খুব সংক্ষেপে একটু বলে নিই। ১. ছায়ায় থাকা বিপ্লবী। ২. বৈদিক স্থপতি। ৩. গান্ধীজির সাথে বিতর্ক। ৪. বিচার ও আত্মত্যাগ। এবং সবশেষে ৫. ভিন্ন মতের আধুনিক সুর। ব্যাস, এই হলো আমাদের আজকের রোডম্যাপ। শুরু করছি প্রথম পর্ব দিয়ে, ছায়ায় থাকা বিপ্লবী, জনপ্রিয় মিথের আড়ালে। ভগৎ সিংয়ের মতো একজন তুমুল জনপ্রিয় কমরেডের বিশাল ছায়ায় ঢাকা পড়ে গেলেও সুখদেবের নিজস্ব যে একটা ভীষণ স্ট্রং ফাউন্ডেশন ছিল, এবার আমরা সেটাই দেখব। ১৯১৯ সাল, এই সালটা কিন্তু ভারতের ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ। জালিয়ানওয়ালাবাগের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তখন গোটা পাঞ্জাব জুড়ে চলছে কড়া মার্শাল ল বা সামরিক আইন। আর ঠিক সেই সময়ে এমন একটা ঘটনা ঘটে যা সুখদেবের একদম নির্ভীক একটা চরিত্রে পরিচয় দেয়। তখন তিনি স্কুলে পড়েন। একদিন একজন ব্রিটিশ অফিসার এলেন পরিদর্শনে, আর সব ছাত্রদের বলা হলো তাকে স্যালুট করতে। কিন্তু জানেন, ওই কিশোর সুখদেব অত্যন্ত সাহসের সাথে সোজা মুখের ওপর সেই ব্রিটিশ অফিসারকে স্যালুট করতে অস্বীকার করেন। এটাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি তার জীবনের প্রথম কোনো ডিরেক্ট বা প্রত্যক্ষ অবাধ্যতা। আমরা আগেই বলছিলাম না, প্রাত্যহিক সাধারণ কাজের চেয়ে চমকপ্রদ কাজকে বেশি গুরুত্ব দেওয়ার একটা অদ্ভুত প্রবণতা আমাদের থাকে। ভগৎ সিংয়ের ওই অ্যাসেম্বলিতে বোমা ফেলার মতো নাটকীয় পদক্ষেপগুলো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কল্পনাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। কিন্তু এর একটা উল্টো দিকও ছিল। এর ফলে যেটা হয়েছিল, সুখদেব দিনের পর দিন, মাসের পর মাস যে অমানসিক পরিশ্রম করে পুরো দলটাকে সংগঠিত করেছিলেন, তা জনমানুষে কিছুটা আড়ালেই থেকে যায়। অথচ ভেবে দেখলে বুঝবেন, যে কোনো একটা বিপ্লবের একদম সলিড ভিত্তিটাই হলো প্রতিদিনের এই নীরবে করে যাওয়া কাজগুলো। এবার চলে আসছি দ্বিতীয় পর্বে, বৌদ্ধিক স্থপতি, বিপ্লবের সংগঠন তৈরি। এই যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এর মতাদর্শগত বা আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরিতে সুখদেব থাপারের অবদান আসলে ঠিক কতটা ছিল, সেটা এবার একটু দেখা যাক। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে বিপ্লবীরা বোধহয় শুধু আবেগ দিয়েই চলতেন আর পড়াশোনার খুব একটা ধার ধারতেন না। কিন্তু আদতে তাদের পড়াশোনার পরিধি দেখলে রীতিমতো চমকে যেতে হয়। কার্ল মার্কসের সিভিল ওয়ার ইন ফ্রান্স, ম্যাক্স উইনির প্রিন্সিপলস অফ ফ্রিডম, বুখারিনের হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম থেকে শুরু করে প্রুধন বা বাকুনিনের মতো অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদীদের কাজ, এগুলো সবই ছিল সুখদেবের প্রতিদিনের পাঠ্য। এই ভারী ভারী বইগুলোর তালিকা দেখলেই বেশ বোঝা যায় যে HSR-এ কিন্তু কোনো একজন সিঙ্গল মানুষের মস্তিষ্ক প্রসূত ছিল না। এটা ছিল একদল অত্যন্ত শিক্ষিত তরুণের একটা দারুণ যৌথ বৌদ্ধিক প্রচেষ্টা। ভ্লাদিমির লেনিনের ওই প্রফেশনাল রেভলিউশনারি বা পেশাদার বিপ্লবীর ধারণায় গভীরভাবে বিশ্বাস করতেন সুখদেব। তার মতে একজন সত্যিকারের বিপ্লবী হতে গেলে দুটো মেন ধাপ পার করতেই হবে। প্রথমত বৈপ্লবিক জ্ঞান বা নলেজ অর্জন করা, আর দ্বিতীয়ত আত্মত্যাগী ভক্তি বা নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া। তিনি পরিষ্কার মনে করতেন যে বিপ্লব কিন্তু কোনো ক্ষণিকের আবেগ বা হুজুগ নয়, এটা হলো একদম একটা আজীবন কমিটমেন্ট। ওই যে শুধু ড্রয়িং রুমে বসে বড় বড় কথা বলা, মানে যাকে আমরা বলি আর্মচেয়ার ইন্টেলেকচুয়ালিজম, তার কোনো জায়গায় সুখদেবের ডিকশনারিতে ছিল না। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে লাহোর ষড়যন্ত্র মামলার একদম সরাসরি রায় থেকে। জানলে অবাক হবেন, খোদ ব্রিটিশ আদালত তাদের রায় বলেছিল সুখদেবকে এই ষড়যন্ত্রের মস্তিষ্ক বলা যেতে পারে, যেখানে ভগৎ সিং ছিলেন এর ডান হাত। ভাবুন একবার, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? সুখদেব হয়তো নিজে কখনোই সহিংস কার্যকলাপের খুব একটা সামনের সারিতে থাকতেন না, কিন্তু সেই অ্যাকশনের পেছনে তার তীক্ষ্ণ মগজাস্ত্র আর অসাধারণ সাংগঠনিক ক্ষমতায় যে মূল চালিকা শক্তি ছিল, সেটা খোদ ব্রিটিশরাও হাড়ে হাড়ে টের পেয়েছিল। এবার ৩ নম্বর পর্ব, গান্ধীজির সাথে বিতর্ক, আদর্শগত সংঘাত। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের যে স্ট্র্যাটেজি বা কৌশল, তা নিয়ে সে সময় ঠিক কীভাবে একটা মতাদর্শগত সংঘাত তৈরি হয়েছিল, সেটাই আমরা এবার আলোচনা করব। এখানে একদম দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি পাশাপাশি এসে দাঁড়িয়েছে।
একদিকে মহাত্মা গান্ধীর ধারণা ছিল যে বিপ্লবীরা বড্ড আবেগপ্রবণ, পথভ্রষ্ট এবং তারা মূলত শুধুমাত্র রাগের বশবর্তী হয়েই এসব কাজ করে। অন্যদিকে এর বিপরীতে সুখদেবের লজিকটা ছিল একদম ছকে বাঁধা। তার মতে বিপ্লবীরা ভীষণভাবে হিসাব নিকাশ করে চলেন, তারা অত্যন্ত অবজেক্টিভ এবং তারা সম্পূর্ণ কৌশলগত বা স্ট্র্যাটেজিক প্রয়োজনেই চালিত হন। সুখদেব গান্ধীজিকে উদ্দেশ্য করে এও লিখেছিলেন যে তারা ধ্বংসের আনন্দে মাতোয়ারা হওয়া কোনো উন্মাদ নন, বরং তারা প্রতিটি পদক্ষেপের ভালো মন্দ খুব নিখুঁতভাবে বিচার করেই সামনে এগোন। তো এখানকার আসল বিষয়টা হলো সুখদেবের সেই স্ট্র্যাটেজি বা কৌশল। তিনি খুব স্ট্রংলি বিশ্বাস করতেন যে পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করাটা নিছক কোনো অন্ধ প্রতিশোধ বা রিভেঞ্জ ছিল না, এটা ছিল সাধারণ মানুষের সমর্থন বা সাপোর্ট আদায় করার একটা অত্যন্ত সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। লালা লাজপত রায়ের মর্মান্তিক মৃত্যুর পর সাধারণ মানুষের মনে যে বিশাল ক্ষোভ জমেছিল, ঠিক সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে এই রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে বিপ্লবীরা সেই আমজনতাকে নিজেদের দলে টানতে চেয়েছিলেন। চলে এলাম চতুর্থ পর্বে, বিচার ও আত্মত্যাগ, এইচএসআরের চূড়ান্ত পর্ব। বিপ্লবীদের সেই তীব্র এবং শ্বাসরুদ্ধকর দিনগুলো, তাদের অ্যাকশন, বিচার এবং সেই চূড়ান্ত আত্মত্যাগের গল্প। ঐতিহাসিক এই টাইমলাইনটার দিকে একটু চোখ বোলালে আমরা দেখব ১৯২৮ সালে সন্ডার্স হত্যা। ঠিক তার পরের বছর মানে ১৯২৯ সালে জনবিরোধী বিলের প্রতিবাদে দিল্লি অ্যাসেম্বলিতে সেই বিখ্যাত বোমা নিক্ষেপ। আর অবশেষে ১৯৩১ সালের ২৩শে মার্চ সুখদেব, ভগৎ সিং এবং রাজগুরুর ফাঁসি এবং তারপর গোপনে তাদের মৃতদেহ দাহ করা। এই তিনটি পরপর ঘটনায় কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের পুরো মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল। আচ্ছা, ফাঁসির পর ঠিক কি হয়েছিল? প্রবল জনরোষের ভয়ে ব্রিটিশরা এতটাই কাঁপছিল যে নির্ধারিত দিনের ঠিক একদিন আগেই তারা তড়িঘড়ি করে তাদের ফাঁসি দিয়ে দেয়। এরপর জেলের পেছনের দেওয়াল ভেঙে হুসেনিওয়ালা ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়ালের বর্তমান স্থানে শতদ্ধ নদীর তীরে অত্যন্ত গোপনে এবং ভীষণ অবমাননাকরভাবে সুখদেব, ভগৎ সিং ও রাজগুরুকে দাহ করা হয়। ব্রিটিশরা ভেবেছিল রাতের অন্ধকারে এটুকু করলেই বোধহয় বিপ্লবীদের চিরতরে মুছে ফেলা যাবে, কিন্তু আসলে তারা সেই রাতেই দেশবাসীর হৃদয়ে চিরস্থায়ী একটা জায়গা করে নিয়েছিলেন। এবার আমাদের শেষ পর্ব, অর্থাৎ পর্ব ৫, ভিন্ন মতের আধুনিক সুর, ২০২৫ সালের প্রেক্ষিত। সম্প্রতি প্রকাশিত একটি মতামত বা ওপিনিয়ন পিস এই ঐতিহাসিক বিপ্লবীদের নাম আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে তুলে ধরেছে। বলে রাখি, এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নেয়া একদমই নয়, বরং আমাদের সোর্স হিসাবে থাকা নিবন্ধটি কিভাবে অতীত আর বর্তমানের একটা তুলনা টেনেছে, আমরা শুধু সেটাই খুব অবজেক্টিভলি তুলে ধরব। ২০২৫ সালের এই নিবন্ধটিতে লেখক সরাসরি ভগৎ সিংকে উদ্দেশ্য করে বেশ চমকপ্রদ একটা মন্তব্য লিখেছেন। তিনি বলেছেন, কমরেড ভগৎ সিং, আজকের এই ভারতে সম্ভবত আপনাকেও একজন দেশদ্রোহী বা অ্যান্টি ন্যাশনাল হিসেবে দেখে দেওয়া হতো। নিবন্ধটির লেখকের মূল যুক্তিটা হল, যারা আজ রাষ্ট্রের ক্ষমতাশীলদের প্রশ্ন করার সাহস দেখাচ্ছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তাদের কণ্ঠরোধ করার জন্য ঠিক একই রকম দমনমূলক পদ্ধতি ব্যবহার করছে যেমনটা একসময় ব্রিটিশরা করত। আমাদের ওই সোর্স আর্টিকেলে আরও দাবি করা হয়েছে যে রাষ্ট্র এখন ভিন্ন মতাবলম্বীদের দমাতে ওই সরাসরি ফাঁসির বদলে দীর্ঘমেয়াদী কারাবাসকে একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মাসের পর মাস জামিন না দেওয়া এবং কর্মীদের জেলের ভেতরে অত্যন্ত অমানবিক পরিস্থিতিতে রাখার বিষয়গুলো লেখক এখানে পয়েন্ট আউট করেছেন। তিনি উমার খালিদ এবং গুলফিসার মতো বর্তমান সময়ের ছাত্রনেতাদের উদাহরণ তুলে বোঝাতে চেয়েছেন যে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক পথের প্রতিবাদ করা সত্ত্বেও এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তাদের ওপর অত্যন্ত কঠোর সব আইন প্রয়োগ করছে। ওই একই নিবন্ধে ঔপনিবেশিক আমল মানে কলোনিয়াল এরা সাথে আধুনিক ভারতের কিছু অদ্ভুত প্যারালাল বা সমান্তরাল রেখা টানা হয়েছে। যেমন ধরুন, লেখক ব্রিটিশ আমলের সেই কুখ্যাত রাউলেট অ্যাক্টের সাথে আধুনিক ভারতের ইউএপি এর সরাসরি তুলনা করেছেন। ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলার সাথে আজকের লখনৌ ষড়যন্ত্র মামলার একটা অদ্ভুত মিল তিনি খুঁজে পেয়েছেন। আর ব্রিটিশ পুঁজিপতিদের শোষণের সাথে ছত্তিশগড়ের বস্তারের মতো অঞ্চলে চলা আধুনিক কর্পোরেট শোষণেরও একটা তুলনামূলক চিত্র তিনি এখানে তুলে ধরেছেন। আধুনিক যুগের এই আলোচনার একেবারে উপসংহারে পৌঁছাতে গিয়ে লেখক ঐতিহাসিক বিপ্লবীদের একটা দারুণ বিখ্যাত উক্তি ধার করেছেন। বিপ্লবের চেতনা যেন সর্বদা মানবতার আত্মাকে আচ্ছন্ন করে রাখে। এখানে লেখকের মূল বক্তব্যটাই হল, ইতিহাসের এই যে এতগুলো প্রতিরোধ আর আত্মত্যাগের কাহিনী, সেটা থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে। আর সেই প্রেরণা নিয়েই একটা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ গড়ার সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া উচিত। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সরকার আর যুগের পরিবর্তনের সাথে সাথে এই বিপ্লবী শব্দটার সংজ্ঞা ঠিক কীভাবে বদলে যায়?
একটু ভাবুন তো, যারা একসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে চরম বীরের সম্মান পেয়েছিলেন, বর্তমান ব্যবস্থায় তাদের সেই আদর্শকে ঠিক কিভাবে দেখা হয়? এই প্রশ্নটাই হয়তো আমাদের ইতিহাস এবং আধুনিক রাজনীতিকে আরও অনেক গভীরভাবে অ্যানালাইজ করতে সাহায্য করবে। তো আজকের মতো আমাদের এই এক্সপ্লেনার এখানেই শেষ হচ্ছে। সুখদেব থাপারের জীবন আর আধুনিক যুগের সাথে তার এই তুলনামূলক আলোচনায় এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেখার আর জানার এই জার্নিটা ঠিক এভাবেই চলতে থাকুক।